আসসালামু আলাইকুম। আজ ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে রেহাই পাবে না কেউ, মমতার হুঙ্কার। ভারত সীমান্তে বাংলাদেশের ড্রোন মোতায়েনের ভুয়া খবর। আগামী বছরই রাজনৈতিক সরকার আসছে, জানালেন শিক্ষা উপদেষ্টা। এবার বিস্তারিত। এবার বাংলাদেশ প্রসঙ্গে সুর নরম করলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশকে নিজের পক্ষে নিতে পুরো ইউটার্ন নিয়েছেন তিনি। এর আগে মমতা বলেছিলেন, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো উচিত। তার এ মন্তব্যে নিন্দার ঝড় ওঠে খোদ ভারত থেকে। এবার মমতা বললেন, বাংলাদেশ সীমান্তে আগুন জ্বললে তা থেকে পশ্চিমবঙ্গ তো বটেই, বিহার ওড়িশাও রেহাই পাবে না। ভারতীয় সম্প্রচার মাধ্যম নিউজ 18 এর একটি অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন। এ সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাদেশে যারা নির্যাতিত হচ্ছে আমি তাদের পক্ষে, আমি চাই তারা বিচার পাক। সংখ্যালঘু নির্যাতন কোনো কাস্ট করে না, কোনো কমিউনিটি করে না। সরকার যখন দুর্বল হয়ে যায়, এক শ্রেণীর মাফিয়ারা তখন সুযোগটা পেয়ে যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা চলতে থাকলে বিহার ওড়িশাও এর প্রভাব থেকে রেহাই পাবে না। এজন্য আমি চাই আমাদের প্রতিবেশীরা আমাদের সঙ্গে শান্তিতে বাস করুক। ভারতের কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ঠিক রাখা, সেখানে থাকা সবার নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সবাই শান্তিতে থাকতে পারে। মমতা বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক সীমারেখা আছে, কিন্তু হৃদয়ের কোনো সীমানা নেই। বাংলাদেশে রাজনৈতিক বাধ্যবাধকতা যাই থাকুক না কেন, প্রতিশোধ নেয়ার এই কথাবার্তা সত্ত্বেও আমি চাই সবাই ভালো থাকুক। পরিস্থিতি আঁচ করতে পেরে খানিকটা পিছু হটেছে ভারত। জরুরি ভিত্তিতে ঢাকায় আসছেন দেশটির পররাষ্ট্র সচিব। দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ৯ ডিসেম্বর একদিনের জন্য ঢাকায় সফরে যাচ্ছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হবে বলে জানান তিনি। ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন আলোচনা কাঠামোয় দুই দেশের পররাষ্ট্র সচিবদের এই আলোচনা হবে বলে জানানো হয়েছে। দুই দেশের পররাষ্ট্র সচিবদের মধ্যে পারস্পরিক স্বার্থ সম্পর্কিত নানান বিষয় নিয়ে আলোচনা হবে। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ বা বৈঠক হবে কিনা সে বিষয়ে মুখপাত্র স্পষ্ট করে কিছু জানাননি। তবে তিনি জানিয়েছেন, এফওসির বৈঠক ছাড়াও আরও অনেকের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের আলোচনা হবে। ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে বলে দাবি করেছে ভারতীয় সম্প্রচার মাধ্যম। তাদের দাবি করা এই খবরটি মিথ্যা ও বানোয়াট বলে মন্তব্য করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই পোস্টে বলা হয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েনের খবরটি ভুয়া ও বানোয়াট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশ তার রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশের বিরুদ্ধে একটি সাজানো অভিযানের অংশ। এর আগে পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশ ড্রোন মোতায়েন করেছে দাবি করে প্রতিবেদন প্রকাশ করে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় তুরস্কের তৈরি অত্যাধুনিক বায়রাক্তার TB2 ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে, ভারতের সঙ্গে সম্পর্কের উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও বলা হয়, মূলত এ ধরনের ড্রোনগুলো নজরদারি এবং নির্ভুল আঘাত হানার সক্ষমতার জন্য পরিচালনা করা হয়। ভারতের কৌশলগত গুরুত্বপূর্ণ চিকেন নেক অঞ্চল ঘিরে এই ড্রোন মোতায়েন উদ্বেগ আরও বাড়িয়েছে। এজন্য বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত। ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা IDRWর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এবছরের শুরুর দিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্ক থেকে 12টি বায়রাক্তার TB2 ড্রোনের প্রথম ধাপে 6টি পেয়েছে। বাংলাদেশের ডিফেন্স টেকনোলজি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচন ছিল ত্রিমুখী সমঝোতার নির্বাচন উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ওই নির্বাচনের আগে তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ ও ফখরুদ্দিনের সাথে ভারত ও হাসিনার নির্বাচনের আগেই সমঝোতা হয়। আওয়ামী লীগকে সংসদের সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী ঘোষণা করতে হবে। এতে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে মঈন ইউ আহমেদ ও ফখরুদ্দিনকে নিরাপদে বিদেশে চলে যেতে সহায়তা করবে এবং নিজেদের মনমতো করে সংসদে সংবিধান সংশোধন সহ যে কোনো বিল পাশ করতে পারবে। রাজধানীর লালবাগ হাজী আব্দুল আলিম ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের লালবাগ থানা কর্মী ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে প্রথমেই পিলখানা বিদ্রোহের নামে দেশপ্রেমিক সেনা সদস্যদের হত্যা করেছে। এরপর ভারতের পরামর্শে এদেশ থেকে ইসলামকে নির্মূল করে দিতে জামায়াতে ইসলামীকে নিঃশেষ করার কাজ শুরু করে শেখ হাসিনা। জামায়াতে ইসলামের নেতৃবৃন্দকে জেল, জুলুম, নির্যাতন, হামলা, মামলা, খুন, গুম ও বিচারিক হত্যা চালিয়েছে। জামায়াত নেতাদের হত্যা করতে যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, আজ সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ছাত্র জনতার আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে খুনি হাসিনাকে ধরে এনে আদালতে হাজির করা। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা ক্ষমতায় আসেননি, আপনাদেরকে এনে ক্ষমতায় বসানো হয়েছে। ছাত্র জনতা আপনাদেরকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার মহান দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালন করতে আপনাদের কতদিন সময় লাগবে এবং কি কি সংস্কার করবেন, কখন নির্বাচন দিবেন, এটা জাতির সামনে স্পষ্ট করতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা রক্তপিপাসু নীতির ওপর ভিত্তি করে ক্ষমতা আঁকড়ে রেখেছিলেন, আর শেখ হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করত ভারত। সেই স্বার্থের জন্যই তারা এখন শেখ হাসিনার জন্য কুমিরের কান্না কাঁদছে। শনিবার বেলা 12টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি জুলাই আগস্ট আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। উপস্থিত সাংবাদিকদের রিজভী বলেন, শেখ হাসিনা ক্ষমতা আঁকড়ে রাখতে গিয়ে কিভাবে নিজ দেশের ছাত্র, শ্রমিক, রিকশাওয়ালা থেকে শুরু করে অসংখ্য মানুষের রক্তপান করেছেন তা এসব আহত রোগীদের দেখলে বোঝা যায়। এদের দেখলে হৃদয়টা কেঁদে ওঠে, শরীর শিউরে ওঠে। রিজভী বলেন, বাংলাদেশে নাকি দিনরাত হিন্দুদের ঘরবাড়ি পোড়ানো হচ্ছে, মানুষদের পুড়িয়ে মারা হচ্ছে। এই ধরনের অপতথ্য ও মিথ্যা তথ্য দিয়ে বিশ্ববাসীকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু প্রযুক্তির এই যুগে তারা সফল হতে পারছে না। ভারতকে মনে করতাম সেখানে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা হতো, সেই ভারতকে জ্ঞানীগুণী দেশ বলে জানতাম। এখন মনে হচ্ছে সেই দেশে হিংস্র, ঘাতক এবং রক্তপিপাসু মানুষেরা বাস করে। তারা হাসিনাকে দিয়ে নিজেদের স্বার্থ রক্ষা করতেন। সেই স্বার্থের জন্যই তারা এখন শেখ হাসিনার জন্য কুমিরের কান্না কাঁদছে। তিনি আরও বলেন, চিন্ময় তার অপকর্মের কারণে ইসকন থেকে বহিষ্কৃত হয়েছেন। তার অপরাধের কারণে সরকার তাকে গ্রেফতার করেছে। তার জন্য মনে হচ্ছে দিল্লি থেকে সব জায়গায় কান্নার রোল পড়ে গেছে। এভাবে চলতে পারে না। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, রক্তের দামে কেনা বাংলাদেশ। কেউ এই দেশকে ভয় দেখিয়ে মাথা নত করতে পারবে না, চোখ রাঙিয়ে নতজানু করতে পারবে না। আগামী বছরই দেশবাসী একটি রাজনৈতিক সরকার পাবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বলেন, এই মুহূর্তে দেশের বড় দুশ্চিন্তার কারণ হচ্ছে অর্থনৈতিক ও আয় বৈষম্য। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত ABCD সম্মেলনের প্রথম সেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে বাংলাদেশ অনেক দূরে রয়েছে। বাংলাদেশের আর স্বল্পোন্নত দেশের কাতারে থাকার সুযোগ নেই জানিয়ে ওয়াহিদুদ্দিন বলেন, উন্নত দেশ থেকে পাওয়া সুযোগ সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে আলোচনা চলমান। অনেক দেশই ইতিবাচক সাড়া দিয়েছে। নাটোরের সিংড়ায় উপজেলা বিএনপি আয়োজিত জনসভা মঞ্চে দেখা গিয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদের পলকের চাচাতো শেলিকা ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে। তিনি 2020 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত যুব মহিলা লীগ কর্মী। বিএনপির জনসভায় যুব মহিলা লীগের সক্রিয় কর্মী থাকায় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে দেখা যায়। এ নিয়ে তোলপাড় চলছে সিংড়ায় রাজনৈতিক অঙ্গনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডাক্তার ফারজানা রহমান দৃষ্টিকে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের চাচা শ্বশুর প্রভাষক আনিসুর রহমানের মেয়ে। একই সঙ্গে সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি। জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি তার দুলাভাই সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের প্রভাব খাটিয়ে চলতেন। বিগত সময়ে সিংড়ায় ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি কর্তৃক লাইসেন্সবিহীন ক্লিনিক পরিচালনার অভিযোগ উঠলে গণমাধ্যম কর্মীরা সংবাদ প্রচার করতে গেলে পলকের প্রভাবে সংবাদকর্মীদের দেখে নেয়ারও হুমকি দেন তিনি। পলকের শেলিকা হওয়ার সুবাদে 2020 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছিলেন ডাক্তার ফারজানা। তিনি উপজেলা যুব মহিলা লীগের কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব তাইজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সব সুযোগ সুবিধা ভোগ করা এমন একজন মহিলা মঞ্চে ওঠার সুযোগ পায় কিভাবে? এটা অত্যন্ত দুঃখজনক। ফারজানা রহমান দৃষ্টি সাবেক প্রতিমন্ত্রী পলকের প্রভাব দেখিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দখল করে এখনও সেখানে একটি ক্লিনিক দিয়ে রেখেছেন। আর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন আনু তাকে আজকে মঞ্চে ওঠার সুযোগ করে দিয়েছেন। আমরা এই ঘটনার নিন্দা জানাই এবং দলীয় হাইকমান্ডকে আহ্বান জানাই এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য। আত্মীয়করণ করে দলের ক্ষতি আমরা মেনে নেব না। নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ধারালো অস্ত্রের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে এক নারীসহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 10 জন। শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, শনিবার ভোরে গোলাবারুদ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেলের সমর্থক ও চাঁদেরকান্দি ইউনিয়নের মেম্বার মানিক মিয়া ও কল্পনা বেগম গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে জোড়া হত্যাকাণ্ডের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার থমথমে অবস্থা বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছে। নরসিংদী পুলিশ সুপার আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে 2 জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে। এই মুহূর্তে এলাকায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমেনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনার যোগ্যতা কি? আপনি যে বিষয়ে সক্ষম, যতটুকু সক্ষম সেটাই হচ্ছে আপনার যোগ্যতা। আপনি যদি আপনার সক্ষমতা আস্তে আস্তে বাড়াতে থাকেন তাহলে আপনার যোগ্যতাও বাড়বে। আর যোগ্যতা বাড়াবার একমাত্র এবং প্রধানতম কৌশল হচ্ছে জ্ঞান বাড়ানো। আপনি যে বিষয়ে পারদর্শী হতে চান সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে জানুন, সবটুকু জানুন, অজানা সকল বিষয় সম্পর্কে ধারণা রাখুন। তাহলেই দেখবেন আপনি আপনার সেক্টরে সফল হতে পেরেছেন, সবার দৃষ্টিতে আইকন হতে পেরেছেন। বন্ধুরা, আসুন আমরা জ্ঞান বাড়াই। জ্ঞান বাড়াবার মধ্য দিয়ে আমাদের কর্মদক্ষতা বাড়বে, এর মধ্য দিয়ে আমাদের যোগ্যতাও বাড়বে। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। পাকিস্তান তেহরিক ইনসাফের সমাবেশকে কেন্দ্র করে দেশটির রাজধানী ইসলামাবাদে সহিংসতা ও প্রাণহানির ঘটনার কয়েকদিন পর অসহযোগ আন্দোলনের হুমকি দিয়েছেন দলটির প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান খান দলীয় নেতাকর্মী ও সমর্থকদের আগামী সপ্তাহে সমাবেশ করার ডাক দেওয়ার পাশাপাশি অসহযোগ আন্দোলন শুরু করার হুমকি দিয়েছেন। রাজধানী ইসলামাবাদে পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা ও প্রাণহানির ঘটনার কয়েকদিন পরই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইমরান খান আগামী 13 ডিসেম্বর পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার নগরীতে দলীয় সমাবেশে যোগ দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন। পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার প্রদেশের রাজধানী। এই প্রদেশের ক্ষমতায় আছে ইমরান খানের দল পিটিআই। গত 25 নভেম্বর ইসলামাবাদে পিটিআইয়ের সমাবেশে সহিংসতায় অন্তত 12 জন সমর্থক নিহত এবং গত বছরের 9 মে দেশজুড়ে সহিংসতায় 8 জন নিহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন ইমরান খান। এছাড়া গ্রেপ্তার হওয়া রাজনৈতিক নেতাকর্মীদেরও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ইমরান খান বলেছেন, এই 2 দাবি পূরণ না হলে 14 ডিসেম্বর থেকে অসহযোগ আন্দোলন শুরু হবে এবং এর যে কোনো পরিণতির জন্য সরকার দায়ী থাকবে। তবে পাকিস্তান সরকারের দাবি, গত 25 নভেম্বর পিটিআইয়ের বিক্ষোভের প্রাণহানি ঘটেনি। আর গত বছর 9 মে ইমরান খানের সমর্থকরা সামরিক স্থাপনায় হামলা চালিয়েছিল।
গত বছরের 9 মের ওই সহিংসতার ঘটনায় একাধিক অভিযোগে বৃহস্পতিবার নতুন মামলায় ইমরান খানকে অভিযুক্ত করা হয়েছে। তবে ইমরান খান এ মামলায় দোষ অস্বীকার করেছেন। 2022 সালে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব খোয়ানোর পর থেকে ইমরানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা হয়েছে। কিছু মামলায় সাজা হওয়ার পর গত বছর থেকে তিনি কারাবন্দী। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর।